তুমি ওখানে ওভাবে দাঁড়িয়েছিলে কেন? আমি তো রোজই আসি আপনার পেছন পেছন। স্ট্রেঞ্জ, কেন বলো তো? আপনি তো জানেন কেন। তুমি যা বলছো তার মানে বোঝো? সমাজের জন্য মানুষ না মানুষের জন্য সমাজ? মন কি সবসময় আইন মেনে চলে? আমি বুড়ো মানুষ দইতা, তোমার বাবার মতো। বাবার মতো? কিন্তু বাবা তো নন। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি জনপ্রিয় উপন্যাস নীল ঘূর্ণি। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে নীল ঘূর্ণি তৃতীয় পর্ব। আজকের উপন্যাসটি প্রাপ্তবয়স্কদের জন্য। দুপুরে ক্লাস থেকে ফিরেই শুয়ে পড়েছিল দইতা। স্নান করতে উঠল না, খেতে গেল না, শুয়েই রইল কম্বল মুড়ি দিয়ে, অনেকটা পালাজ্বরের রুগীদের মতো। কোলাহল মুখর হস্টেল একসময় শূন্য হয়ে গেল। মেয়েরা সব যে যার চলে গেল দ্বিতীয় পর্যায়ের ক্লাসে। দইতা তখনও শুয়ে। উঠল একবার শেষ দুপুরে। অঘ্রাণের নরম রোদ্দুর মাখা নির্জন করিডোরে একা একা হাঁটল কিছুক্ষণ, আবার এসে গড়িয়ে পড়েছে বিছানায়। পেটের চঞ্চনে খিদেটা কখন যে মরে গেছে। জড়িয়ে এলো চোখ, কিন্তু ঘুম আসছে কই। মাঝে মাঝে ছেঁড়া ছেঁড়া তন্দ্রা লেপ্টে যাচ্ছে চোখের পাতায়, মিলিয়েও যাচ্ছে। যা থাকছে তা হলো এক আচ্ছন্নতার ঘোর, ঝিমধরা নেশা নেশা অনুভূতি। এরই মধ্যে স্বপ্ন দেখছিল দইতা। স্বপ্ন না দৃশ্য? সে জেগে আছে না ঘুমিয়ে তাই তো ঠাহর করতে পারছে না। স্বপ্ন আর দৃশ্যের তফাৎ সে বুঝবে কি করে? তা সে স্বপ্নই হোক কি দৃশ্য, একই ছবি ফুটছে বারবার, যেন ভিডিও রিপ্লে। ধুধু মাঠ, দূরে একটা আবছা বটগাছ, আর মাঠের মধ্যিখান দিয়ে হাঁটছে দইতা। মাঠটা দেখে মনে হয় রুক্ষ, কিন্তু দইতা পা ফেলতেই কোত্থেকে যেন ঘাস গজিয়ে উঠছে মাঠে। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ঘাস, ক্রমশ যেন মাঠটা সরবন হয়ে গেল। বটগাছটাও উঁচু হয়ে গেছে অনেক, প্রকাণ্ড এক দৈত্যের আকার ধারণ করেছে। দইতা কিছুতেই আর ঘাস ঠেলে এগোতে পারল না, হাঁপাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানেই ছবি শেষ। আবার শুরু হচ্ছে নতুন করে। কে চালায় ওই ভিডিও টেপ? কে টেপে অদৃশ্য বাটন? পশ্চিমের সূর্য ডুবে গেল যথা সময়। আকাশে রঙের খেলা শেষ। তরল আধার ঘন হলো সন্ধ্যায়। দইতার ঘরের উত্তরের জালনাটা খোলা, হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। দইতাকে স্পর্শ করছিল না সেই বাতাস। মেয়েরা একে একে হস্টেলে ফিরল। কলকাকলিতে ভরে গেল চারিদিক। দইতার কানে কোনো শব্দই ঢুকছিল না। চিরশ্রী ঘরে ফিরে থমকে দাঁড়ালো। কিরে দই, পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে, ক্লাসে গেলি না? দইতা নির্বাক চোখে তাকালো। চিরশ্রীর ভ্রুতে ভাঁজ পড়ল। কি হয়েছে রে তোর? হ্যাঁ, শরীর খারাপ? দইতা চেতনায় ফিরল, মাথা নেড়ে বলল, না। বললেই হলো, তোর চোখ মুখ যে কেমন লাগছে। হ্যাঁ রে, জ্বর এসেছে নাকি? না,
তাহলে মাথা ধরেছে? পেট ব্যথা? না। তাহলে শুয়ে আছিস কেন? এমনি। দইতা হাতের পিঠে চোখ ঢেকে নিল। হৃদয়ের আন্দোলন লুকানোর এটাই শ্রেষ্ঠ উপায়। কান্না, আবেগ, সুখ দুঃখ সবই তো প্রতিফলিত হয় ওই চোখেই। অস্ফুটে বলল, আমি ঠিক আছি রে। তাহলে ক্লাসে গেলি না কেন? এমনি, ইচ্ছে করছিল না। স্ট্রেঞ্জ, তোর এমন ইচ্ছের কারণটা জানতে পারি? সব ইচ্ছের কি কারণ থাকতে হয় নাকি? অফকোর্স, আউট অফ নাথিং ইচ্ছে গ্রো করতেই পারে না। আর এটা তো ইচ্ছে নয়, অনিচ্ছে। তা খেয়েছিস? না। বিএমের ঝাড় খেয়ে খাওয়া বন্ধ করে দিলি? হ্যাঁ। একটু কি কেঁপে উঠল দইতা? বুকটা কি চিনচিন করে উঠল হঠাৎ? বোধিসত্ত্ব কি সত্যিই তার সঙ্গে খুব নিষ্ঠুর আচরণ করেছিলেন? না, তাও ঠিক বলা যায় না। বরং একটু বুঝি নার্ভাসই হয়ে গিয়েছিলেন। ওই ঘাবড়ে যাওয়া ভাবটাকে কাটাতেই হয়তো অত জোরে। নীল শালে মোড়া চিরশ্রী নিজের বিছানায় গিয়ে বসেছে। এলোমেলো শয্যায় যত্রতত্র বই। জন গ্রিশামের একখানা বই খুলে পেজ মার্কটা নিয়ে নাড়াচাড়া করল একটু, আবার রেখে দিল। কনুয়ে ভর দিয়ে আজ শোয়া হয়েছে। আচ্ছা, তোর ব্যাপারটা কি হয়েছে বলতো দই? কি আবার হবে? দইতা নিচু স্বরে বলল। বিএম তখন তোকে ডেকে কি বললেন? কই, কিছু না তো। সে কি, শুধু মতো ডাকলেন আর কিছু না বলে ছেড়ে দিলেন? স্যারের কি সময় বেশি হয়ে গেছে নাকি রে? দইতা উত্তরটা এড়িয়ে গেল। মিথ্যে মিথ্যে কিছু একটা বানিয়ে বলে দেওয়া যায়, কিন্তু তাতে এখন তার উৎসাহ নেই। সত্যি কথা বলতে কি, মিথ্যে বলতে তার ভালোও লাগে না। সে তো আর ওই শয়তান সৌমিকটার মতো দুমুখ সাপ নয়। দেয়ালের দিকে পাশ ফিরল দইতা। টের পাচ্ছিল চিরশ্রী বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, পায়চারি করছে, ঘুরে ঘুরে দেখছে তাকে। তার অন্য ইন্দ্রিয়রা এখন অসাড় বলেই ষষ্ঠ ইন্দ্রিয় হয়তো প্রখর হয়ে উঠেছে। কম্বল ফুঁড়ে চিরশ্রীর দৃষ্টি যেন বিঁধছে দইতাকে। চিরশ্রী বিড়বিড় করে বলল, তোর বিহেভিয়ারটা কিরকম যেন পিকুলিয়ার হয়ে গেছে। অন্যবার বাড়ি গেলে নাচতে নাচতে ফিরিস, এবার এলে কেমন যেন হাড়ি মুখ করে। আর ৩৬ বার খোঁচানোর পর জানা গেল যে তোর নাকি বিয়ে ঠিক হয়েছে। তা ভালো হয়েছে, কিন্তু তার জন্য তুই এত আপসেট কেন বলতো? সন্ধেবেলা বেরোনোর জন্য তিরিং বিরিং করে লাফাতিস, কিন্তু এখন কদিন গুম হয়ে বসে আছিস। আজ ক্লাসে কেমন আনমাইন্ডফুল হয়ে ফালতু ফালতু ঝাড় খেয়ে গেলি। আচ্ছা, বিয়ে ঠিক হলে দুটো কারণে মানুষ আনমাইন্ডফুল হয়। এক হয় বর পছন্দ না হলে, আদারওয়াইজ বরের চিন্তায় মজে থাকলে। কিন্তু তোর কেসটা কি বলতো? দইতা কেঠো হাসল। ধর, বরের চিন্তাতেই মজে আছি। সরি দই, আমি ধরতে পারলাম না। বরের ভাবনায় কারো মুখ অমন নিম পাতা খাওয়া হয়ে থাকে না। বিয়েটাতে কি তুই অ্যাট অল ইন্টারেস্টেড নোস? আর ইউ বিং ফোর্স টু ম্যারি? দইতা বড় করে নিঃশ্বাস ফেলল। তপ্ত বাতাস বুঝি ছড়িয়ে গেল ঘরে, বুঝি চিরশ্রীকেও ছুঁল। চিরশ্রী কাছে এসে টানল দইতাকে, নরম গলায় বলল, এই দই, এই। কি হয়েছে রে, আমায় বল না। আমার ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। কেন? ছেলেটাকে কি তোর পছন্দ হয়নি? চিরশ্রীর সঙ্গে দইতার তেমন সখ্য নেই। মেয়েটার জ্ঞান দেওয়া স্বভাব, বিজ্ঞ ভাব, দইতার ঠিক পছন্দ হয় না। কিন্তু তবু এই মুহূর্তে চিরশ্রীর কোমল স্বরে বুকটা যেন হু হু করে উঠল, চোখ হঠাৎ জলে ভরে গেছে। সেদিকে তাকিয়েই বুঝি উত্তর পেয়ে গেছে চিরশ্রী। দইতার গা ঘেঁষে বসে বলল, বুঝলাম, কিন্তু তার জন্য তুই এত ভেঙে পড়ছিস কেন?
করব বল? দইতা জোরে নাক টানল। আরে বাবা, স্ট্রেট নেগেট করে দে। উপায় নেই রে। কিন্তু কেন? আশীর্বাদ হয়ে গেছে, ডেট ফাইনাল 18 জানুয়ারি। স্ট্রেঞ্জ, মেয়ের অমতে বাবা মা বিয়ে দিয়ে দেবে? আরে এটা কি মধ্যযুগ নাকি? কেউ জোর করেনি রে। দইতা ভেজা ভেজা গলায় বলল, আসলে আমি সেভাবে অমত করিনি। সো হোয়াট, এখন না বলে দে। তা হয় না রে, এখন দুবারেরই মান সম্মানের প্রশ্ন এসে যাবে। বাহ রে বাহ, বাবা মার তুচ্ছ মান সম্মানের জন্য মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে? আরে বাবা, মান সম্মান আগে না জীবন আগে? এই প্রশ্নটা দইতাকেও কুরে কুরে খাচ্ছে। তবু যেন সে নৈতিক জোর পাচ্ছে না কিছুতেই। কি যে বুদ্ধিভ্রংশ হলো তার! কেন যে সৌমিকের অফিসে ছুটল? কেনই বা সেই বজ্জাতটাকে দিয়ে কায়দা করে বিয়ে ভাঙতে চাইল সে? কেন যে সে নিজেই তার অমতটাকে গিয়ে রাখল না? চিরশ্রী উঠে জানলায় গেল, বাইরেটা দেখল একটু, বন্ধ করে দিল কাচের পাল্লা। তারপর ফিরে এসে স্টিলের চেয়ারে বসে বিছানায় পা তুলে দিল। গম্ভীর মুখে প্রশ্ন জুড়ল, ছেলেটার সঙ্গে তোর আলাপ হয়েছে দই? আগেই হয়েছিল না এবারেই হলো? এবারেই। কেমন ছেলেটা? ওই আর কি, ছেলেরা যেমন হয়। দেখতে কেমন? চলে বল, ভালোই। করে কি? ফরেন ব্যাংকের অফিসার, কস্টিং করেছে। অর্থাৎ পাত্র হিসেবে খারাপ নয়, তাই তো? বলতে পারিস। তা কথাবার্তা কিরকম, চলন বলন? ওই একটু টিমিড টাইপ। মানে কেবলুস? কেবলুস নয়, শেয়া নাই, দেখায় ভালো মানুষ। অর্থাৎ ডাবল ফেসেড ম্যান। এতক্ষণে যেন ক্লু খুঁজে পেল চিরশ্রী। তোর কি সেই কারণেই অপছন্দ? তাছাড়া আর কি? দইতাও যেন যুক্তি পেয়ে গেল। ও ধরনের মুখে এক আর কাজে এক ছেলে আমার একটুও সহ্য হয় না। কি মুখে এক আর কাজে এক আচরণ করেছে? দইতা থমকে গেল। বলবে কি বলবে না প্রথমটা যেন ভেবেই পেল না। শেষ পর্যন্ত দ্বিধা কাটিয়ে উগরে দিল, ভারটা অন্তত লাঘব তো হোক। বিনা মন্তব্যে সমস্ত শুনল চিরশ্রী, রীতিমতো মনোযোগ সহকারে। কাহিনী সমাপনের পর সঙ্গে সঙ্গে চেপে ধরেছে দইতাকে। তুই ছেলেটাকে না দেখে তাকে বাতিল করার জন্য মরিয়া হয়ে গেলি কেন বলতো? বললাম তো, বাবা মার ঠিক করা পাত্র। এইসব নেগোসিয়েশন ম্যারেজ আমার একদম পছন্দ হয় না। বকওয়াস। এসব কথা তো তুই তোর বাবা মাকেই বলতে পারতিস। হ্যাঁ পারতাম, তবে তোর লজিকটা তত টেনেবল হচ্ছে না দুই। ইনফ্যাক্ট তুই যা বললি তাতে তো ছেলেটাকে বেশ ইন্টারেস্টিং বলেই মনে হচ্ছে আমার। সেন্স অফ হিউমার আছে। তুই তাকে নিয়ে খেলতে চেয়েছিলি, পাল্টা চালে সে তোকে মেট করে দিয়েছে। আমার তো মনে হয় দিস ইন্টেলিজেন্ট চ্যাপই তোর উপযুক্ত বর হতে পারে। অসম্ভব, কখনো না। আমি তাকে বর ভাবতেই পারবো না। কেন? চোখ নয়, যেন সার্চ লাইট ফেলল চিরশ্রী। আবরণ ভেদ করে দেখে নিচ্ছে দইতার হৃদয়ের অন্তঃস্থল। অস্বস্তি হচ্ছিল দইতার, মুখ ঘুরিয়ে নিল। চিরশ্রী শব্দ করে হেসে উঠল। লুক দই, আমি জানি যে তোর কোনো আনসার নেই। তুই এমন কিছু একাডেমিক মাইন্ডেড নোস যে লেখাপড়া শেষ হচ্ছে না বলে তোর একটা ছেলেকে ক্যান্সেল করতে হবে। আবার আজীবন কুমারী থাকবি এমন কোনো বাসনাও তোর নেই। ইফ দিস আর ট্রু, তখন ওয়াই নট দিস চ্যাপ? অবশ্য একটা ফ্লিমজি গ্রাউন্ড তোর আছে। দইতা সচকিত হলো। মানে কি বলতে চাইছিস তুই?
মুখ ফুটে বলতে হবে। চিরশ্রী ঠোঁটের কোণে নিয়ে গেল হাসিটাকে। শোন দই, তুই মিলস অ্যান্ড বুনের পরে কোনো বই পড়িসনি এবং তোর মেন্টাল এজও বাড়েনি। এখন তোর চোখে পুরুষ মানে সামওয়ান এক্সট্রা অর্ডিনারি, যার তুলনায় মেয়েরা একদম তুচ্ছ। কি মিন করতে চাইছিস তুই? ওরে গাধা, স্যারের সঙ্গে তোর আর কতদিন দেখা হবে? হ্যাঁ, 4-6 মাস, ওই ধর মেরে কেটে 1 বছর। তারপর তারপর তুই কোথায় আর বিএমই বা কোথায়? হ্যাঁ, চোখের প্রেমে মন ভরে না রে দই, বুঝলি? ইউ আর সামথিং ট্যাঞ্জিবল। ওই প্লেটোনিক লাভ 1-2 মাসই থাকে। তাই বুদ্ধিমান মেয়েরা তারপরই টপ করে অন্য কাউকে বিয়ে করে নেয়, বুঝলি? কদিন হয়তো খারাপ লাগবে, পরে নিজের ছেলে মানুষের কথা ভেবে নিজেই দেখবি হেসে গড়িয়ে পড়বি। দইতা ঝট করে উঠে বসল। সংশয় তার মনেও আছে, কিন্তু কেন সেটাকে উস্কে দিচ্ছে চিরশ্রী? মন কি অত লজিক মেনে চলে? অনাগত সুখের কল্পনায় কেউ কি এই মুহূর্তের কষ্টটাকে উপেক্ষা করতে পারে? শুকনো গলায় দইতা বলল, তোর অনেক অভিজ্ঞতা আছে বলে মনে হচ্ছে। অভিজ্ঞতার দরকার হয় না, বুঝলি? কমন সেন্স আবেগে জেবড়ে না গেলেই এসব বলা যায়। ঠিক আছে ঠিক আছে, যা, আমি ইমোশনে চলি, ইমোশনেই চলবো, হলো তো? দইতা আবার কম্বলে মুখ ঢেকে শুয়ে পড়ল। চিরশ্রী এসে দইতাকে ঠেলল আবার। এই পাগলি, চল চল, খাবি চল। উফ, আমার ভালো লাগছে না, আমায় ডিস্টার্ব করিস না তো। শোন, পেট ঠান্ডা নেই বলেই তোর মুড খিচড়ে আছে। ডিনারটা নামিয়ে একটা স্ট্রোল মেরে আয়, বুঝলি? দেখবি চিত্ত একেবারে সতেজ হয়ে যাবে। চাইলে সুড্ডাটার সঙ্গেও একটা মিনি মোলাকাত করে আসতে পারিস। উফ, তুই যাবি এখান থেকে? হাসতে হাসতে পালালো চিরশ্রী। প্রায় সঙ্গে সঙ্গে দইতা উঠে বসেছে। নাকের পাটা ফুলে গেছে তার। বিষণ্ণতার উপর চেপে বসেছে এক ক্রোধের আস্তরণ। পলকের জন্য সৌমিকের মুখটা মনে পড়ল। কেন শয়তানি করল ছেলেটা? ছেলেটা কি অতি চতুর না অতি নির্বোধ? একবারও কি বুঝতে পারেনি যে দইতার প্রস্তাবের মধ্যে প্রত্যাখ্যান লুকিয়ে আছে? একটা চিঠি লিখবে নাকি ছেলেটাকে? লিখলে হয়। ছেলেটার অন্তত জানা দরকার যে যাকে বিয়ে করবার জন্য তার নাল পড়ছে সে অন্য একজনে আসক্ত, এবং সেই অন্য একজনও যে কোনো হেজিপেজি নয়। 1000খানা সৌমিককে জড়ো করলেও তার কোড়ে আঙুলের সমান হবে না। তারপরেও যদি কলজের জোর থাকে তো ছেলেটা তাকে বিয়ে করুক। পরিকল্পনাটায় দইতা বেশ উত্তেজিত বোধ করল। ঝড়ের গতিতে টেবিলে এসে বসেছে। কাগজ টেনে লিখছে খসখস। 2 লাইন লিখল, ছিঁড়ে ফেলল, আবার লিখল, আবার ছিঁড়ল। মনোপুত হচ্ছে না ভাষা। কোনোটা বেশি রুক্ষ মনে হয়, কোনোটা বা অতি মোলায়েম। ঠিক কোন ভাষাতে লিখলে যে গায়ে জ্বালা ধরবে সৌমিকের, অথচ দইতাও খাটো হবে না? হচ্ছে না, হচ্ছে না। ধুত্তরি বলে উঠে পড়ল দইতা। কাগজগুলো দোমড়ালো, মোচড়ালো, ঠেসে গুঁজে দিল ওয়েস্ট পেপার বাস্কেটে। হঠাৎই আয়নায় চোখ পড়েছে। ইস, কি চেহারা হয়েছে! চুলগুলো কাকের বাসা, চোখের নিচে কালি, ঠোঁট দুটো শুকিয়ে খটখট করছে। কার জন্য দইতার এই দশা? বোধিসত্ত্ব, বোধিসত্ত্ব। দইতাকে আবার বলে কিনা যাও। কেন যাবে দইতা? দইতাকে হটিয়ে দেওয়া কি এতই সহজ? মোটেই না, মোটেই না। গায়ে একটা শাল জড়িয়ে বেরিয়ে পড়ল দইতা। নিজের চাবিতে দরজা লাগিয়ে হনহন করে করিডোর পেরিয়ে যাচ্ছে। মিনিট কয়েকের মধ্যেই পৌঁছে গেল ইউনিভার্সিটি গেটে। ক্যান্টিনের অদূরে বিশাল এক জারুল গাছ। তার তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়েই আছে, ছায়া মেখে, ছায়া মানবী হয়ে। বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে এই অঞ্চলে। হাত পা হিম হয়ে আসছে, তবু স্থির দাঁড়িয়ে রইল দইতা। লাইব্রেরি থেকে বেরিয়ে 3টে ছেলে নিজেদের মধ্যে কথা বলতে বলতে সামনে দিয়ে হেঁটে গেল। প্রফেসর তেওয়ারি চলেছেন লাইব্রেরিতে। দইতার দিকে কারোরই চোখ পড়ল না।
প্রায় আধ ঘণ্টাটাক প্রতীক্ষার পর তার দর্শন মিলল। দীর্ঘ ঋজু শরীর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে। ঝটিতে নিজেকে আরো অন্ধকারে লুকিয়ে ফেলল দইতা। অধীর চোখে দেখছে তাকে। ক্যান্টিন পেরিয়ে একটু এগিয়েই থামল বোধিসত্ত্ব। এদিক ওদিক তাকাচ্ছে, চোখ চালাচ্ছে অন্ধকারে। কাকে খোঁজে বোধিসত্ত্ব? দইতাকে কি? দইতার বুক ছলাচ্ছল। হ্যাঁ, স্যার তাকেই খুঁজছেন, দইতাকেই। না হলে ওভাবে গেটের সামনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়বেন কেন? এক ছুটে মানুষটার কাছে পৌঁছে যেতে ইচ্ছে করল দইতার, কিন্তু গেল না। উদ্বেল হৃদয় নিয়ে দূর থেকে দেখছে বোধিসত্ত্বর ক্রিয়াকলাপ। সিগারেট ধরালো বোধিসত্ত্ব। বাড়ির পথে এগোচ্ছে এবার। কপা গিয়েই আবার ঘুরে তাকালো। আবার হাঁটা শুরু করেছে। তীব্র আনন্দের শিহরণে কাঁপছিল দইতা। বোধিসত্ত্ব দৃষ্টিসীমার আড়ালে চলে যাওয়ার আগেই আধার ছেড়ে বেরিয়ে এসেছে। মোহগ্রস্তের মতো চলেছে বোধিসত্ত্বর পিছু পিছু। আর একবার কি ফিরে তাকাবেন না স্যার? আর একটিবার? না, পিছন ফিরছেন না বোধিসত্ত্ব। সিগারেট শেষ করে ছুঁড়ে দিল রাস্তার ধারে। নতুন একটা ধরালো। দেখতে দেখতে পৌঁছে গেল বাড়ির গেটে। রোজকার মতো আলো জ্বলে উঠল বোধিসত্ত্বর বারান্দায়। নিবেও গেল। দইতার ফুসফুস নিংড়ে একটা লম্বা নিঃশ্বাস গড়িয়ে এলো। শীতল চরাচরে এককুচি উষ্ণ বাতাস। বারান্দায় বেতের চেয়ারে বসে খবরের কাগজ দেখছিল বোধিসত্ত্ব। রবিবার সকালটাই বোধিসত্ত্বর কাগজ পড়ার সময়। কাগজ পড়া সম্পর্কে বোধিসত্ত্বর এক বিটকেল ধারণা আছে। সপ্তাহের যে কোনো একদিন মন দিয়ে কাগজ উল্টালেই মোটামুটি 7 দিনের হালচাল বুঝে নেওয়া যায়। এ ব্যাপারে রবিবারই হলো শ্রেষ্ঠ দিন। ইউনিভার্সিটি বন্ধ থাকে। এদিন সময় যেন কিছুটা স্লথ গতিতে হাঁটে। রবিবার 3-3টে কাগজ আসে বাড়িতে, ইংরেজি বাংলা মিলিয়ে। সব কটারই আদ্যপান্ত গোগ্রাসে গেলে বোধিসত্ত্ব, এমনকি বিজ্ঞাপনও। কত যে মনোহরণ পণ্য সামগ্রী বেরিয়েছে আজকাল! টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ইনভার্টার, ভিসিপি, ভিসিআর। গাড়ির বিজ্ঞাপনও কত! দেখতে ভারী মজা লাগে বোধিসত্ত্বর। সময়ের সঙ্গে সঙ্গে কি অদ্ভুতভাবে চাহিদা বদলে যায় মানুষের। বোধিসত্ত্বর মনে পড়ে তার শৈশবে, কৈশোরে, এমনকি যৌবনেও পাতা জোড়া রেডিওর বিজ্ঞাপন থাকত। ঠোঁটে আঙুল এক শিশু, তার পাশে রেডিও। বিজ্ঞাপনটা ভারী জনপ্রিয় ছিল। কি ধুম পড়ে গিয়েছিল ওই রেডিও কেনার! আশ্চর্য, এখনো পৃথিবী থেকে রেডিও নিশ্চিহ্ন হয়নি। অনেক বাড়িতেই শোনে, কিন্তু সেই বিজ্ঞাপন আর কোথায়? আরো কত কি যে মনে হয়। বিজ্ঞানের উপর ভর করে প্রযুক্তি গড়ে উঠছে। প্রযুক্তি তৈরি করছে বাসনা। এই বাসনা আবার তৈরি করছে চাহিদা। চাহিদার অন্তহীন খিদে মেটাতে নিত্য নতুন ছলাকলার আশ্রয় নিচ্ছে প্রযুক্তি। নিয়ন্তা বিজ্ঞান বনে যাচ্ছে প্রযুক্তির তাবেদার। ভূমিকাটাই বদলে যাচ্ছে বিজ্ঞানের। ছিল স্বপ্নদ্রষ্টা, হয়ে গেছে সুইচ। কোথায় যে এর শেষ তা কে জানে। আজ বোধিসত্ত্বর একটা ছোট্ট খবরে চোখ আটকে গেল। ইংরাজি কাগজের ভেতরের পাতায় বেরিয়েছে, সান ফ্রান্সিসকোর অদূরে এক পাহাড়ি গাঁয়ের বাসিন্দারা নাকি আবার ইউএফও দেখতে পেয়েছে। শুক্রবার মধ্যরাতে এক টিলার উপরে নাকি নেমেছিল ফ্লাইং সসার। হরেক রকম চোখ ধাঁধানো আলোর খেলা দেখিয়ে আবার উড়ে গেছে। ওড়ার সময় নাকি এত শব্দ হয়েছে যে পাশের পাহাড়টা থরথর করে কাঁপছিল। গ্রামবাসীরা ভয় পেয়ে চোখ বুজে ফেলেছিল। তাই কোন দিকে সসারটা উড়ে গেল তা তাদের দেখা হয়নি। কাগজ মুড়ে রেখে হা হা করে হেসে উঠল বোধিসত্ত্ব। চেঁচিয়ে ডাকল, শুনছ? রাখি বাগানে ফুল গাছের পরিচর্যা করছে। রূপচাঁদের দাদার বিয়ে। দিন 7 ছুটি নিয়ে পরশু সে মোহনপুর গেছে।
কদিন এখন বাগান দেখার কাজ রাখির। একসার চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে, কচি কচি চারাগুলো ঝাড়া দিয়ে উঠেছে বেশ। গোড়ার মাটি ঝুড়ো করে আন্দাজ মতো তাতে সার মেশাচ্ছে রাখি। মাটি ঘাঁটতে ঘাঁটতে সে ঘাড় ঘোরালো। কি হলো, এত হাস্য কেন? আরে সেই কেস বুঝলে, আবার ওই আমেরিকানগুলো ইউএফও দেখেছে। কি ফো? আরে ইউএফও, ইউএফও আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। এই ক্ষেত্রে অবশ্য ফ্লাইং সসার। ও আচ্ছা, শুধু আমেরিকানগুলোই ওগুলো কেন দেখতে পায় বলো তো? হ্যাঁ, অন্য গ্রহের জীবরা কি শুধু আমেরিকানদেরই দর্শন দেয়? রাখি বোকা বোকা মুখে তাকালো। আমি কি করে বলবো, হয়তো অন্য গ্রহ থেকে আমেরিকাটা কাছে হয়। বোধিসত্ত্ব আরো জোরে হেসে উঠল। আরে তুমি যে দেখছি আমেরিকানদের থেকেও স্টুপিড। হ্যাঁ, আমি তো স্টুপিডই। রাখি হাসি মুখে সরে গেল গাছের কাছ থেকে, কোণের দিকে আঙুল দেখিয়ে বলল, আচ্ছা এই গাঁদার বেড এবার ওদিকটায় করলে কেমন হয় বলো তো? বোধিসত্ত্বর হাসি মরে গেল। খবরটা পড়ার আনন্দই মাটি। বিজ্ঞান সম্পর্কে চরম কৌতূহলহীন হয়ে কি করেছে একজন বিজ্ঞানীর সঙ্গে এতদিন কাটিয়ে দিল রাখি। মন্দ কি, লাগাও। দায়সারা গোছের জবাব দিয়ে আবার কাগজে মন দিল বোধিসত্ত্ব। শোনো, এবার কিছু প্যানজি লাগালে ভালো হয় না? রূপচাঁদ বলছিল ফিরে টাউনের বড় নার্সারিটা থেকে নিয়ে আসবে। হ্যাঁ ভালোই তো, ডালিয়া করছো না? ডালিয়া ছাড়া শীতের বাগান কি আর মানায়? ডালিয়া তো থাকবেই। গুড। আচ্ছা যাও, চা নিয়ে এসো। আর হ্যাঁ, বাথরুমে আমার শেভিং সেটটা রেখে দাও তো, আমি এক্ষুনি দাড়ি কামাতে যাব। গরম জল লাগবে? না। অপশ্রিয়মান রাখিকে দেখতে দেখতে বোধিসত্ত্ব ঠোঁটে সিগারেট লাগালো। তার হুকুম তামিল করবার জন্য রাখির যে যোগ্য বোধহয় আর কেউই নেই। এত নির্দ্বিধায় নিঃসারে কাজ করে যায় যে শুধু সেই কারণেই এক এক সময় বউটাকে বড় পানসে লাগে। পাপোশ, একেবারে পাপোশ। প্রথম শীতের লাজুক রোদ্দুর সিঁড়ি টপকে বারান্দা ছুঁয়েছে। উত্তরে বাতাস বইছে সরসর, মৃদু শব্দ উঠছে গাছগাছালিতে। পাঁচিল ধারের নিম গাছের পাতারা ভীরু যুবতীর মতো কাঁপছে তীর তীর। কোথাও একটা পাখি পিক পিক ডেকে উঠল। একদল আদিবাসী কামিন নিজেদের মধ্যে কথা বলতে বলতে চলে গেল ক্যাম্পাসের গেটের দিকে। প্রত্যেকেরই মাথায় ঝুড়ি, হাঁটার ভঙ্গি ভারী স্বচ্ছন্দ। সূর্য রশ্মি ঠিকরোচ্ছে ওদের কালো চামড়ায়। রবিবারের সকাল যেন আরো একটু ফুটে উঠল। বোধিসত্ত্বর মধ্যেও চারিয়ে যাচ্ছিল সকালটা। সিগারেট শেষ করে অলস মেজাজে হাঁটছে বাগানে, খালি পায়ে। শিশিরে ভিজে যাচ্ছে পা, ঘাসের ছোঁয়ায় বিচিত্র এক বিক্রিয়া হচ্ছে শরীরে। সতেজ চনমনে হয়ে উঠছে বোধিসত্ত্ব। গ্যারেজের সামনে এসে দাঁড়ালো একবার। সাদা অ্যাম্বাসেডার যেন ঈষৎ মলিন। রূপচাঁদই রোজ ধোয়া মোছা করে তার গাড়ি, তার বিহনেই কি এই হাল? নিজে ধোবে আজ? একটু এক্সারসাইজ হয় তাহলে? থাকবে, বোধিসত্ত্বর হাতে বালতি দেখলে রাখি হয়তো কেড়ে নিয়ে। ভেতরে ফোন বাজছে, উৎকট ধ্বনি। বোধিসত্ত্ব কুপিত চোখে বাড়ির দিকে তাকালো। কে রে বেয়াক্কেলে এই মনোরম সকালটাকে ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে? কয়েকবার ঝনঝন করে বেজে থামল ঝংকার। ক্ষণ পরেই রাখির আর্ত ডাক, শুনছ? প্রায় ছুটে বেরিয়ে এলো বোধিসত্ত্ব। টেলিফোনের সামনে নিরক্ত মুখে দাঁড়িয়ে রাখি। বোধিসত্ত্ব জিজ্ঞাসা করল, কি কি হয়েছে? কার ফোন? বারাসাত থেকে, রন্টুর। বাবার বাবার কি কি হয়েছে? কি? স্ট্রোক, আজ ভোর
নার্সিং হোমে ভর্তি করেছে। কোথায়? বারাসাতেই? তাই তো বলল। রাখি ঝরঝর করে কেঁদে ফেলল। এবার এবার কলকাতায় গিয়ে ভেবেছিলাম বাবার সঙ্গে দেখা করে আসব, কিন্তু কাজে কর্মে আটকে গেলাম, আর বোধহয় হলো না গো। আহা, এত উতলা হচ্ছ কেন? কি বললো কি রন্টু? কি কন্ডিশন এখন? বললো তো বেশ সিরিয়াস, ইন্টেন্সিভ কেয়ারে রেখেছে। রাখি মুখে আঁচল চাপলো। থার্ড অ্যাটাক হয়ে গেল। এই ৭৭ বছর বয়সে বাবা কি আর সামাল দিতে পারবে? শ্বশুর মশাইয়ের উপর বোধিসত্ত্বর তেমন টান নেই, থাকার কথাও নয়। সূর্যকান্ত চৌধুরী বারাসাত কোর্টের নামী লয়ার ছিলেন। তার চিন্তা ভাবনার জগৎ চিরকালই মক্কেল মোকদ্দমা আর মামলাকে ঘিরে। শ্বশুর জামাইয়ের কোনোদিনই তেমন নৈকট্য তৈরি হয়নি। সূর্যকান্ত গুণী জামাইকে সমীহ করেন বটে, তবে একটু দূর থেকে। বোধিসত্ত্বরও শ্বশুর বাড়িতে যাতায়াত খুব কম, বরাবরই। তাছাড়া ৭৭ বছর বয়সে কারো মৃত্যু ভীষণ একটা শোকাবহ ঘটনাও তো আর নয়। নিজের বাবা মা মারা গেলেও কি এখন বোধিসত্ত্ব হাত পা ছড়িয়ে কাঁদবে? তবু বোধিসত্ত্বর খারাপ লাগছিল। মৃত্যুর মধ্যে মানুষের যে গভীর অনস্তিত্ব লুকিয়ে থাকে, সেটা বড় পীড়া দেয় তাকে। এগিয়ে গিয়ে রাখির কাঁধে হাত রাখল বোধিসত্ত্ব। শোনো, মন খারাপ করো না, দেখো এবারও উনি ঠিক সারভাইভ করে যাবেন। বলছো? বলছি। আর শোনো, তুমি এক কাজ করো, তুমি লেট করো না, বুঝলে? এক্ষুনি চলে যাও। তুমি যাবে না? আমি এক্ষুনি কি করে যাই? একটা কাজ হাফ ফিনিশড হয়ে পড়ে আছে। তুমি বরং রাতে একটা ফোন করো, বুঝলে? যদি তেমন অবস্থা হয়, আশা করি হবে না, তাহলে আমি না হয় কালই চলে যাব। রাখি আঁচলে নাক মুছল। রূপচাঁদ নেই, তোমার অসুবিধে হবে না? তোমার খাওয়া দাওয়া দেখাশুনো? না না, ও নিয়ে তুমি ভেবো না। বোধিসত্ত্ব কাঁধ ছাকালো। আমি সামহাও ঠিক ম্যানেজ করে নেব। আচ্ছা, দিনেশকে খবর দেব, গাড়ি করে তোমাকে স্টেশনে দিয়ে আসবে। না না, থাক, তুমি ওর বাড়ি চিনতে পারবে না, আমি রিকশাতেই চলে যাব। ঘরে গিয়ে দ্রুত হাতে জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে রাখি। তার মধ্যেই চা করলো, জল খাবার বানালো, ফ্রিজে রাখা কাঁচা মাছ বের করে রান্না চড়িয়ে দিল। বোধিসত্ত্বর জন্য রান্না বান্না গুছিয়ে রেখে 11:45 ট্রেন ধরবে। বোধিসত্ত্ব ব্রেকফাস্ট সারতে সারতে আবার খবরের কাগজে ডুবেছে। 9:30 নাগাদ দরজায় বেল। রাখি কাজে ব্যস্ত, তাই নিজেই উঠে দরজা খুলল বোধিসত্ত্ব। দুজন অচেনা মানুষ। একজন বছর 35-এর যুবক, গালে সযত্ন লালিত দাড়ি, পরনে জিন্স। অন্যজনের বয়স একটু বেশি, কাঁধে ইয়া বড় এক ব্যাগ। বোধিসত্ত্ব ভ্রু মুচকল। কাকে চাই? আগে আপনার কাছে এসেছিলাম স্যার। যুবকটি চামড়ার জ্যাকেটের পকেট থেকে কার্ড বের করে বাড়িয়ে দিল। দৈনিক দিনরাত পত্রিকার সায়েন্স পেজের জন্য আমরা আপনার একটা ইন্টারভিউ নিতে চাই। বোধিসত্ত্ব কার্ডটা দেখল না, নীরস স্বরে বলল, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো আমি ইন্টারভিউ দিই না। স্যার, আমরা কাল অনেকবার আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু লাইন পাইনি। ডিসেম্বরে আমরা একটা স্পেশাল পুল আউট বার করছি মহাবিশ্বের উপর। আপনার সাক্ষাৎকার ছাড়া স্যার পুল আউটটা কিন্তু অসম্পূর্ণ থাকবে। ছেলেটির কথাবার্তার ভঙ্গি বেশ বিনীত, সামান্য নরম হলো বোধিসত্ত্ব। তবু কাটাতে চাইল ছেলেটাকে। আমার যে ভাই আজ একটু অসুবিধে আছে, এক ক্লোজ রিলেটিভ খুব অসুস্থ, তাকে নিয়ে আমি একটু টেনশনে আছি। কিন্তু আমরা যে স্যার অনেক আশা করে এসেছিলাম। পিছনের লোকটা বলে উঠল,
সেই কাক ভরে বেরিয়েছি স্যার, 5:30টা ট্রেন ধরেছি হাওড়া থেকে। স্যার, আপনি যে ইন্টারন্যাশনাল সেমিনারে যাচ্ছেন সে ব্যাপারেও কিছু জিজ্ঞাসা ছিল। আপনার খুব বড় ছবি ছাপা হবে স্যার, আপনার ইন্টারভিউটাই পুল আউটটাকে লিড করবে। বেশি সময় নেব না স্যার। উফ, পারেও বটে ঘ্যান ঘ্যান করতে। বোধিসত্ত্ব বিরক্ত মুখে বলল, ঠিক আছে আসুন, বাট প্লিজ মেক ইট ব্রিফ। সোফায় বসেই টেপ রেকর্ডার বার করল ছেলেটা। সাংবাদিকের চোখে বসার জায়গাটাকে জরিপ করে নিল। অন্যজন ঢাউস ব্যাগ নামিয়েছে কাঁধ থেকে, ছবি তোলার জন্য ক্যামেরা রেডি করছে। পটাপট কটা শাটার মেরে নিল ঘরে, অনুমতি না নিয়েই, সম্ভবত আঙুল সুলোচ্ছিল। বোধিসত্ত্ব রুক্ষ স্বরে বলল, কোশ্চেনিয়ার তৈরি করেছেন? আগে হ্যাঁ স্যার, মোটামুটি। বেশ, শুরু করুন তাহলে। ছেলেটা সুইচ অন করল। স্যার, প্রথমেই জানতে চাইব, মহাবিশ্ব নিয়ে গবেষণা করার প্রেরণা আপনি পেলেন কোত্থেকে? আপনাদের পরিবারে কি কেউ এই গবেষণায় যুক্ত ছিলেন? ছেদ প্রশ্ন। অনেক ম্যাগাজিনে আগে এর জবাবও দিয়েছে বোধিসত্ত্ব। সিগারেট ধরিয়ে ভাবলেশীন গলায় সে বলল, আমাদের বাড়িতে বিজ্ঞান চর্চার কোনো রেওয়াজ ছিল না, পড়াশুনোর চর্চাই ছিল। আমার বাবা ছিলেন রেলের অফিসার, তবে অসম্ভব বই পড়ার নেশা ছিল তার। বিভিন্ন বিষয়ে তার অত্যন্ত জ্ঞান স্পৃহা ছিল। আমার ইনকুইজিটিভনেসটা সম্ভবত বাবার কাছ থেকেই পাওয়া। এছাড়া ছেলেবেলায় আমার খুব ছাদে যাওয়ার নেশা ছিল, বিশেষত রাতে। অন্ধকার মহাশূন্যে আকাশ ভর্তি তারা আমাকে ভীষণ টানত। কিভাবে এই তারাদের জন্ম হলো, কেন সব তারারই একটা নির্দিষ্ট অবস্থান আছে, কিভাবে তারারা মুভ করছে, এসব আমাকে দারুণ অবাক করত। স্পেশালি স্বর্গগঙ্গা, ছায়াপথ, যা আকাশের এক পাশ থেকে অন্য পাশে চলে গেছে। বলতে পারেন তখন থেকেই আমার সৃষ্টি নিয়ে কৌতূহল। পরপর আরও কয়েকটা রুটিন প্রশ্ন করল ছেলেটা। বাঁধা গতের উত্তর দিল বোধিসত্ত্ব। মিছিমিছি সময় নষ্ট হচ্ছে। বোধিসত্ত্বর বিরক্তি বাড়ছিল। পাতা ভরানোর জন্য তার মুখ থেকে কিছু কথা আউড়ে নেওয়া কি এতই জরুরি? একসময় অসহিষ্ণুভাবে বলল, আপনি আমার কাজটা সম্পর্কে কি কিছু জানেন? হ্যাঁ স্যার, জানি বই কি। ছেলেটার চটজলদি উত্তর। আপনি এখন ব্ল্যাক হোল নিয়ে কাজ করছেন। তা সে বিষয়ে কোনো প্রশ্ন নেই? আছে স্যার। ছোট্ট একটা চিরকুট বার করে দেখে নিল ছেলেটা। আসছি, স্টেপ বাই স্টেপ। আপনি স্যার ব্ল্যাক হোলের কনসেপ্টটা পেলেন কোত্থেকে? কনসেপ্ট তো আমার নয়, আমি শুধু কনসেপ্টটাকে একটু ডেভেলপ করার চেষ্টা করছি। কিভাবে করছেন তা যদি একটু বলেন স্যার। এটা তো নিশ্চয়ই জানেন যে ব্ল্যাক হোলকে যতটা কালো বলে কল্পনা করা হচ্ছে সেগুলো আসলে ঠিক ততটা কৃষ্ণ নয়। ইনফ্যাক্ট ব্ল্যাক হোলের সাইজ ক্রমশ রিডিউস করছে এবং তাদের কেউ কেউ উবেও যাচ্ছে। উবে যাওয়ার পর কৃষ্ণ গহ্বরগুলো কিসে যে পরিণত হচ্ছে সেটা এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। সৃষ্টি রহস্যকে জানতে গেলে সেটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। আমার এখন সব চিন্তাভাবনা এই বিষয় নিয়ে। অর্থাৎ আপনি কৃষ্ণ গহ্বরে ডুবে যাওয়ার রহস্যটিকে উদ্ঘাটিত করতে চান, তাই তো? বোধিসত্ত্বর চোখ কুঁচকে গেল। ছেলেটা কি কোনো হিরে চুরির রহস্য উদ্ঘাটনের কথা ভাবছে নাকি? প্রশ্নটাই কেমন যেন লঘু ধরনের। একটু কড়াভাবেই বোধিসত্ত্ব উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু রাখিকে চোখে পড়ল। ইশারায় তাকে ডাকছে রাখি। বোধিসত্ত্ব উঠে গেল। কি বলছো? শোনো, মাছের ঝোল করে রাখলাম, আজ আর কাল দুদিনের মতো। আলাদা আলাদা বাটিতে রেখে দিচ্ছি, গরম করে খেও, কেমন? আর ওবেলা কি ভাত খাবে? তাহলে বেশি করে চাল বসাবো, না হলে কিন্তু বাইরে থেকে রুটি এনে নিতে হবে। কথাগুলো ভালো করে মাথায় ঢুকছিল না বোধিসত্ত্বর। ব্ল্যাক হোলের সঙ্গে মাছ ভাতের ঝোল কি যে বিচিত্র কম্বিনেশন!
অন্যমনস্কভাবে সে ঘাড় নেড়ে দিল। যা ভালো বোঝো করো। তাহলে আমি চানে ঢুকে যাচ্ছি। যাও। ফিরে এসে বোধিসত্ত্ব আবার সোফায় বসল। কাগজের ছেলে দুটো অনেক দূর থেকে এসেছে, বকবক করছে অনেক। উঠে গিয়ে রাখিকে বলে আসবে চা দিতে। থাকবে, রাখির আজ মন খারাপ, তাড়াহুড়োও আছে, অনর্থক চাপ না বাড়ানোই ভালো। অন্যদিন হলে রাখি তো নিজেই এতক্ষণে। ছেলেটা একটু বাঁধো বাঁধো গলায় বলল, স্যার, আপনার অনেকটা মূল্যবান সময় নষ্ট করলাম, আর মাত্র একটা দুটো প্রশ্ন আছে। বলুন। স্যার, সৃষ্টিকর্তা ঈশ্বর নিয়ে আপনার কিছু নিজস্ব ধ্যান ধারণা আছে আমরা জানি, তাই নিয়ে যদি কিছু বলেন। আমার ভাবনার সঙ্গে সাধারণ মানুষের ভাবনা মিলবে না। আমি ঈশ্বরে কণা মাত্র আগ্রহী নই, আমি শুধু তার মেজাজ মর্জিটুকু বুঝতে চাই। ঈশ্বর এখানে আমার কাছে নেহাতে একটা টার্ম মাত্র। এই সৃষ্টিটা আদৌ হলো কেন, এর কি প্রয়োজন ছিল, এই সব চিন্তার মধ্যে হয়তো আপনাদের ঈশ্বরের স্থান থাকলেও থাকতে পারে। কিন্তু স্যার, ঈশ্বরে বিশ্বাস না থাকলে মানুষের নৈতিক ব্যাপার স্যাপারগুলোর কি হবে? ওটা তো আমার ফিজিক্সের আওতায় পড়ে না। মানুষের নৈতিকতা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, ফিজিক্সের মধ্য দিয়ে, অঙ্কের মধ্য দিয়ে আমি একটা রেশনালিটির সন্ধান পাই। মানুষের জীবনে তার প্রয়োজন থাকলেও থাকতে পারে। স্যার, আমার লাস্ট প্রশ্ন, কোনো মহাকাশ যদি কোনো ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায়, তাহলে কি সত্যিই তা নিশ্চিহ্ন হয়ে যাবে? মানে ওই গর্তটা থেকে আর বেরিয়ে আসতে পারবে কি? ব্রহ্মতালু জ্বলে গেল বোধিসত্ত্বর। ব্ল্যাক হোল মানে গর্ত? এতক্ষণ ধরে যা বললেন সবই কি বেনাবনে মুক্ত ছড়ানো? সাংবাদিকরা সাধারণত পল্লবগ্রাহী ধরনেরই হয়। নিজেদের যতটা চালাক আর জ্ঞানী বলে প্রতিপন্ন করতে চায়, তারা মোটেই তা নয়, বোধিসত্ত্ব জানে। কিন্তু ইন্টারভিউ নিতে এসেও এমন মূর্খের মতো উক্তি করবে? এরা কি মহাকর্ষ শব্দটারও অর্থ জানে? গম্ভীর মুখে বোধিসত্ত্ব বলল, এর উত্তর আপনাদের কোনো সায়েন্স ফিকশনের বইতে পেয়ে যাবেন। আশ্চর্য, ছেলেটা কথাটার অন্তর্নিহিত ব্যঙ্গটাও বুঝল না। হাসি হাসি মুখে টেপ বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। তাহলে একটা স্ন্যাপ নিয়ে নিক স্যার। বোধিসত্ত্ব হ্যাঁ না কিছুই বলল না। ফটোগ্রাফার লোকটা নিজেই নানা রকম পোজ দিতে দিতে গোটা কয়েক ছবি তুলল। আলোর ঝলকানিতে চোখ বুজে ফেলল বোধিসত্ত্ব। দুই মূর্তিমান বেরিয়ে যাওয়ার পরেই বোধিসত্ত্বর মাথায় একটা আইডিয়া খেলে গেল। কৃষ্ণ গহ্বর, মহাবিশ্ব নিয়ে এরা কি যে লিখবে তা বোঝাই যাচ্ছে। এদের লেখা পড়েই সাধারণ মানুষের ভাবনাগুলো আরো বেশি জট পাকিয়ে যায়। আচ্ছা, নিজে একটা বই লিখলে কেমন হয়? সহজ সরল ভাষায়, অনেকটা পপুলার সায়েন্সের মতো করে। অঙ্ক টঙ্ক তেমন নাই দিল, ব্যাপারগুলো কি বোঝানো যাবে না? বাংলায় লিখবে না ইংরেজিতে? না, বাংলাই ভালো। কোথা থেকে শুরু করা যায় বইটা? নিউটন, গ্যালিলিও নাকি আইনস্টাইন? নিমগ্ন ভাবনার মাঝেই রাখি বেরিয়ে গেল। কাগজ নিয়ে বইটার একটু আধটু খসড়াও করে ফেলল বোধিসত্ত্ব। কোন অধ্যায়ের পর কোন অধ্যায় যেতে পারে, কোন কোন ডায়াগ্রাম ব্যবহার করা যায়, এই সব। হুঁশ ফিরল খিদের ডাকে। ঘড়িতে চোখ পড়তেই লাফিয়ে উঠেছে। 1টা বাজে, এক্ষুনি তাকে লাইব্রেরি ছুটতে হবে। হকিন রেডিয়েশন থেকে একটা নতুন চিন্তার সূত্র পেয়েছে বোধিসত্ত্ব। ভাবনাটাকে আরও এগোতে হবে আজ। বাড়িতে বসেও করা যায় কাজটা, তবে লাইব্রেরিতে ইন্টারনেট আছে। ঝড়ের গতিতে স্নান খাওয়া সেরে বোধিসত্ত্ব বেরিয়ে পড়েছিল। হঠাৎ খেয়াল হলো বাড়ির দরজা জানলা সব খোলা। এত দরজা জানলা বন্ধ করার যে কি ঝকমারি! লাইব্রেরিতে পৌঁছতে পৌঁছতে 2:30 বেজে গেল। ঘণ্টা দুয়েক দানই পাওয়া মানুষের মতো খাটল বোধিসত্ত্ব। তবু তেমন কাজ এগোলো না। কোথায় যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। এমন প্রায়শই হয়।
ব্যাপারটাকে বোধিসত্ত্ব বিশেষ আমল দিল না। সে কাজ করে প্রধানত ইনটিউশনের উপর। আগে কিছু ভেবে নেয়, পরে ভাবনাকে আঙ্কিত পদ্ধতিতে মেলায়। আজ বোধহয় ভাবনাতেই ভুল ছিল। লাইব্রেরি ছাড়ার আগে বোধিসত্ত্ব মগজটাকে সাফ করে নিল। ভ্রান্ত চিন্তা মাথায় জমে থাকলে পরদিন কাজ করা কঠিন হয়ে ওঠে। আগামীকাল বাকি জীবনের প্রথম দিন, কাল নয় আবার গোড়া থেকেই শুরু করা যাবে। বাইরে এক মায়াবী বিকেল, আকাশে হালকা নীল আভা। সূর্য এখন গাছগাছালির ওপারে, তার শেষ আলো মেখে বিশ্ববিদ্যালয় ভবন যেন সোনা মোড়া হর্ম। পাতায় পাতায় কাঁচা হলুদের ছোঁয়া। মাঝ আকাশে ভেসে রয়েছে এক সাদাটে চাঁদ, যেন চাঁদ নয়, সে চাঁদের ছায়া। পড়ন্ত বিকেলের রূপ দেখছে চাঁদ, চোরের মতো। ইউনিভার্সিটি গেটে এসে বোধিসত্ত্ব দাঁড়িয়ে পড়ল। ঠিক এই স্থানটিতে এসে আজকাল কেমন যেন একটা বৈকল্য জাগে সহসা। অজান্তেই চোখ ঘুরে যায় পিছনে, আশেপাশে। আজ ছুটির দিন, চারিদিকে ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে। না, এদের মধ্যে সে নেই। দয়িতা নামের মেয়েটা কি সেদিনের পর একেবারে উবে গেল? আজ নিয়ে 4 দিন হলো, একবারও তো ইউনিভার্সিটিতে দেখতে পাওয়া গেল না। বেশ লাগতো মেয়েটাকে। ভারী সুন্দর এক ঋণঋণে সুরে কথা বলে, তাকিয়ে থাকে মুগ্ধ চোখে। পাশে এলে মনে হয় যেন তাজা প্রাণের সৌরভ ছড়িয়ে গেল। খুব আহত হয়েছে কি দয়িতা? তাকে এড়িয়ে চলছে? এখন নিজেরও যে কেন ফাঁকা ফাঁকা লাগে। অযথা রূঢ় না হয়ে মেয়েটাকে কি আরেকটু বোঝানো উচিত ছিল সেদিন? কি বা বোঝাতো, নিজেরই বুকটা কেঁপে উঠেছিল যে। ছোট্ট একটা শ্বাস ফেলে হাঁটা শুরু করলো বোধিসত্ত্ব। বাড়ি ঢোকার মুখে মুহূর্তের জন্য রাখির কথা মনে পড়ল। একা চলায় মোটামুটি অভ্যস্ত রাখি, নিশ্চয়ই ঠিক মতোই পৌঁছেছে। শ্বশুরমশাই এখন কেমন কে জানে। কিছু একটা হয়ে গেলে ছুটতেই হবে, কোনো মানে হয়? অনেক দিন পর স্বহস্তে গ্যাস জ্বালিয়ে বোধিসত্ত্ব চা করল, লিকার চা, দুধ চিনি ছাড়া। ঈষৎ অবসন্ন ভাব লেগে আছে শরীরে, এতেই কাটবে। টিভি চালিয়ে সোফায় বসে চায়ে চুমুক দিল। চিরাচরিত অভ্যাসে হাত ঢুকিয়েছে পকেটে। অমনি মেজাজটা খিঁচড়ে গেল। যা, একটাও সিগারেট নেই। ঝুঁঝকো আধার নেমেছে। সিগারেট কিনে ফিরছে বোধিসত্ত্ব, হাতে টর্চ। গেট খুলে আংটা লাগাতে গিয়ে হঠাৎই খানিক দূরে চোখ আটকে গেল। বোধিসত্ত্ব গলা উঠালো, কে কে ওখানে? সাড়া নেই। টর্চের আলো ফেলল বোধিসত্ত্ব এবং হকচকিয়ে গেল। তুমি তুমি এখানে? অন্ধকার লাইট পোস্টের নিচে ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা দয়িতা বুঝি কুঁকড়ে গেল। অস্ফুটে বলল কি যেন, বোধিসত্ত্ব শুনতে পেল না। গলা খাঁকারি দিয়ে বোধিসত্ত্ব বলল, ওখানে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। বাধ্য ছাত্রীর মতো বোধিসত্ত্বকে অনুসরণ করল দয়িতা। ঘরের দরজায় পা রেখেও দাঁড়িয়ে পড়েছে। বোধিসত্ত্ব আবার বলল, কি হলো, এসো। আড়ষ্ট পায়ে ঘরে ঢুকলো মেয়েটা। বসল না সোফায়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দয়িতার আর ভাঙতেই বোধিসত্ত্ব স্বচ্ছন্দ গলায় বলল, চা খাবে নাকি? যদি লিকার চলে তাহলে এক্ষুনি করে দিতে পারি, তবে দুধ চা হলে টাইম লাগবে। দয়িতার চোখে বড়সড় প্রশ্ন চিহ্ন। হা হা করে হেসে উঠল বোধিসত্ত্ব। কি ভাবছো? শোনো, মিসেস নেই, কলকাতা গেছে। আমার এখন সেলফ হেল্পের পালা চলছে, বুঝলে? দয়িতা ঠোক গিলল। আপনি একা? মানুষ তো একাই দয়িতা, জন্মানোর সময়ও আবার মরার সময়ও। কি হলো বলো, চা খাবে? এরপর কিন্তু আমার মুড চলে যাবে। দয়িতা বোকা বোকা মুখে তাকালো। আপনি চা করতে জানেন স্যার? আমি অনেক কিছুই করতে জানি। ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা।
লন্ডনে থাকার সময় টানা 3 বছর নিজে রান্না করে খেয়েছি। ইনফ্যাক্ট কুকিং ইজ অ্যান ইজি জব, বুঝলে? ছেলেরা চাইলেই পারে, কিন্তু তোমরা মেয়েরাই এটাকে কুক্ষিগত করে রেখেছ। তোমরা এই একটা ব্যাপারে আমাদের ডিপেন্ডেন্ট করে রাখতে ভালোবাসো। মহাভারত পড়েছ আই হোপ। তুমি নিশ্চয়ই জানো যে ভীম ওয়াজ এ গ্রেট কুক। তাছাড়া বড় বড় হোটেলেও দেখো। বোধিসত্ত্ব থেমে গেল। বড্ড বেশি কথা বলছে কি? নির্জন গৃহে মেয়েটির সান্নিধ্য কি তাকে প্রগল্ভ করে তুলল? কথার থেকে নৈশব্দও অনেক বেশি অস্বস্তিকর। বোধিসত্ত্ব গলা নামিয়ে বলল, দাঁড়িয়ে কেন এখনো? বসো। দইতা বড় সোফার কোণটিতে বসল বটে, কিন্তু ভাবটা এমন যেন ধমক খেলেই ছুটতে পালাবে। কাঁপছে কি মেয়েটা? এ যেন ব্যাধের সামনে হরিণী। উল্টো দিকের সোফায় বসে বোধিসত্ত্ব সিগারেট ধরালো। 2-1 সেকেন্ড দইতার মুখের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি সরিয়ে নিল একটু। মৃদু স্বরে বলল, তুমি ওখানে ওভাবে দাঁড়িয়েছিলে কেন? দইতা চুপ। ওখানে কি কারো কাছে এসেছিলে? জোরে জোরে দুদিকে মাথা নাড়ল দইতা। তাহলে? দইতার থুতনি বুকে ঠেকে গেল। আমি তো রোজই আসি। রোজ? কখন? আপনার পেছন পেছন। স্ট্রেঞ্জ। কেন বলো তো? দইতা ঝট করে চোখ তুলল। ভীরু আঁখি জ্বলে উঠেছে হঠাৎ। আপনি তো জানেন কেন। মেয়েটার স্বর অস্বাভাবিক তীক্ষ্ণ, সরাসরি বিদ্ধ করল বোধিসত্ত্বকে। হাঁটুর জোর কমে গেছে সহসা, শীত শীত করছে। চাপা স্বরে বলল, পাগলের মতো কথা বলো না দইতা। আমি পাগল নই। তুমি যা বলছো তার মানে বোঝো? বুঝি। এটা যে ঠিক নয়, অন্যায়, তা বোঝো? কিসের অন্যায়? কেন অন্যায়? বি লজিক্যাল দইতা, বি রেশনাল। বোধিসত্ত্ব গলা ভারী করতে চাইল, কিন্তু যেন দুলে গেল স্বর। সোসাইটির কিছু নিয়ম কানুন আছে, মানুষকে তা মেনে চলতে হয়। সমাজের জন্য মানুষ, না মানুষের জন্য সমাজ? মন কি সবসময় আইন মেনে চলে? উত্তরোত্তর সপ্রতিভ হচ্ছে দইতা। একটু একটু করে সিঁটিয়ে যাচ্ছে বোধিসত্ত্ব। সিঁটিয়ে যাচ্ছে না আচ্ছন্ন হয়ে পড়ছে? তালু শুকিয়ে আসছে, জ্বালা জ্বালা করছে শরীর। এই জ্বালা কখন আসে বোধিসত্ত্ব জানে। খড়খড়ে জিভে তালু ভিজিয়ে নিল বোধিসত্ত্ব, যেন নিজেকেই সাবধান করছে এমন স্বরে বলল, আমি বুড়ো মানুষ দইতা, তোমার বাবার মতো। বাবার মতো? কিন্তু বাবা নন। আপনার বয়স হওয়ায় আমার কিচ্ছু যায় আসে না। আমি বিবাহিত, আমার একটা কলেজে পড়া ছেলে আছে। তাতেও আমার কিচ্ছু যায় আসে না। আহ থামো, বাচালপনা করো না। বোধিসত্ত্ব গর্জে উঠল। হুঙ্কারটা নিজের কানেই ভারী হাস্যকর ঠেকল বোধিসত্ত্বর। ব্যাধ হরিণ বনে গেলে কি এই স্বরে আর্তনাদ করে? ফ্যাঁসফেঁসে গলায় বোধিসত্ত্ব বলল, তুমি কি চাও বলো তো? হ্যাঁ, কি চাও তুমি? জানি না, আমি আমি কিচ্ছু জানি না। চকিত কান্নায় ভেঙে পড়ল দইতা। আমি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি মরে যাব, আমি আমি মরে যাব। চোখের জল যে আগ্নেয়গিরির লাভা হয়ে যেতে পারে সে ধারণা ছিল না বোধিসত্ত্বর। এক প্রস্ফুটিত যৌবন আকুল হয়ে বলছে, আমায় গ্রহণ করো। এমন আহ্বান কি মুনি ঋষিদের পক্ষে প্রত্যাখ্যান করা সম্ভব? উন্মুখ আম্বাকে ফিরিয়ে দিয়েছিলেন ভীষ্ম। পরিণাম কি ভালো হয়েছিল? ভীষ্ম তো দূরস্থান। বোধিসত্ত্ব এমন কিছু জিতেন্দ্রীয় পুরুষ নয়। কতক্ষণ সে নিজেকে সংযত রাখবে?
কান্নার দমকে ফুলে ফুলে উঠছে দইতা। দুহাতে মুখ ঢেকে ফেলেছে। মাতালের মতো টলমল পায়ে দইতার কাছে গেল বোধিসত্ত্ব। দুহাতে খামচে ধরেছে দইতার কাঁধ। টেনে তুলল দইতাকে। সজল মুখ তুলে তাকিয়েছে দইতা। বোধিসত্ত্বর ঠোঁট নেমে এলো দইতার ঠোঁটে। ওষ্ঠ থেকে শুষে নিচ্ছে জল। জল না আগুন? বোধিসত্ত্বর শিরা উপশিরায় রক্তকণিকারা নেচে উঠল। ছুটছে এলো পাথারি, ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইছে। মাসাইদের ড্রাম বেজে উঠল বুকে। গুম 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 গুম। বারাসাতে লালজি বাবার আশ্রমটি স্টেশনের কাছেই। হাঁটা পথে বড়জোর মিনিট 10, রিকশায় আরও কম। একদম ন্যাশনাল হাইওয়ের গায়ে অবস্থান বলে সামনে দিয়ে হরদম বাসও যাচ্ছে। দূর দূরান্তের ভক্তদের আশ্রমে পৌঁছতে কোনো অসুবিধাও নেই। সৌমিকরা অবশ্য বাস বা ট্রেন কিছুই ধরেনি। তারা এসেছে গাড়িতে, ভাড়ার গাড়ি। সঙ্গে আজ মণিদীপা ও প্রবীরও আছে। সারাটা দিন সকলে মিলে আশ্রমেই কাটাবে তারা। উদ্যোগটা মূলত কবিতার। উদ্দেশ্য দুটো, রথ দেখা এবং কলা বেচা। হরিদ্বার থেকে গুরুদেব এসেছেন। অনেকটা সময় তার সান্নিধ্যও পাওয়া যাবে এবং দিনভর একসঙ্গে কাটালে দুই পরিবারের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে। মণিদীপা প্রবীরেরও সৌমিককে ভালো করে দেখা হয়ে যাবে। সৌমিক ঘুরে ঘুরে আশ্রমটা দেখছিল এবং মুহুর্মুহু চমৎকৃত হচ্ছিল। এই আশ্রমে সে একবারই এসেছিল, অনেক কাল আগে, তা প্রায় 10 বছর হবে। সেই মা বাবার দীক্ষা নেবার সময়। তখন কি চেহারা ছিল আর এখন কি! জায়গা এতটাই ছিল, তবে ধু ধু করত। দুটো মাত্র টালির বাড়ি ছিল তখন, আর একখানা মাঝারি সাইজের মন্দির। আর এখন তো একেবারে মিনি টাউনশিপ। সাদামাটা মন্দিরের গায়ে শ্বেত পাথর গেঁথে বিশাল আকার ধারণ করেছে। জপ তপ কীর্তনের জন্য একটা অতিকায় হলঘর তৈরি হয়েছে। স্বচ্ছ জলের পুকুরটার এখন চারপাশ বাঁধানো। টালির চালা অদৃশ্য হয়ে সার সার পাকা দোতলা উঠে গেছে আশ্রমবাসীদের জন্য। ওদিকে গোয়ালে হাই তুলছে গোটা 8 জার্সি গাই। এদিকে লক লক করছে সবজি ক্ষেত, ফুল বাগান। আবার পিছনে রয়েছে মিনি ওয়াটার পাম্পিং স্টেশন, জেনারেটর রুম। কি সুন্দর করে একটা গেস্ট হাউসও বানিয়েছে, যেন একেবারে 3 স্টার হোটেল। সবই কি পেল্লাই পেল্লাই, রান্নাঘর, খাওয়ার ঘর, এমনকি আশ্রমকে ঘিরে রাখা পাঁচিলটা পর্যন্ত। এত টাকা এলো কোত্থেকে? কোনো ব্যাংক কি এদের ফিনান্স করে নাকি? প্রবীরও এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। এই আশ্রমে সে একেবারেই নবাগত। একটু বুঝি ছটফটি করছিল সে। সৌমিককে সামনে পেয়ে স্বস্তি বোধ করল। সৌমিক হেসে জিজ্ঞাসা করল, কি আপনি গেলেন না যে? কোথায়? ওই গুরুদেবকে দর্শন করতে। না না, আমি পাপি তাপি মানুষ, আমার ওসব মানায় না, বুঝলে? হাসতে হাসতেই গলা নামালো প্রবীর। তা এই এখানে সিগারেট টিগারেট চলে না? কি জানি, আমি ঠিক জানি না। আমি তো এখানে আসি না। ও, বলেই পুট করে পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করলো প্রবীর। একবার চোখ বুলিয়ে নিল চারিদিকে। গেরুয়া বসন পরা সন্ন্যাসীরা বেশ ভাবলেশহীন মুখে যাতায়াত করছেন এদিক ওদিক। সম্ভবত তাদের দেখেই আজ করতে চাইল নিয়মটা। তারপর দুষ্টু হেসে বলল, নো স্মোকিং বোর্ড টোর তো আর নেই, কাজেই ধরানোই যায়। হ্যাঁ, কি বলো? সৌমিক কাঁধ ঝাঁকালো। হ্যাঁ, ধরান না। কিছু বললে তখন না হয় ফেলে দেবেন। কুণ্ঠা ভাব ছেড়ে ফেলে সিগারেট ধরালো প্রবীর। প্যাকেটটা বাড়িয়ে দিল সৌমিকের দিকে। কি চলে? সৌমিক ঝটিতি মাথা নাড়ালো দুদিকে। আরে কাম অন, লজ্জা পেও না। ইউ আর অ্যাডাল্ট এনাফ টু স্মোক পাবলিকলি। না না, আমি খাই না। হ্যাঁ, সে কি, একদম না?
আগে না। ও, তা অকেশনালিও না? না, আসলে গন্ধটাই আমার মেয়ে কিন্তু এই গন্ধটাই খুব পছন্দ করে জানো তো। সিগারেটের গন্ধকে ও কি বলে জানো? বলে ম্যানলি স্মেল। সৌমিক বোকা বোকা মুখে হাসলো সামান্য। বিয়ের পর কি দইতার ইচ্ছে তাকে সিগারেট ধরতে হবে? আজ দইতাও এলে বেশ হতো, জিজ্ঞাসা করে নেওয়া যেত। পলকের জন্য দইতার মুখটা শূন্যে দুলে গেল। সেই মেলার মাঠ। মেয়েটার ইচ্ছে অনিচ্ছে বোধ বড় তীব্র। তার চাওয়ার সঙ্গে কি তাল মেলাতে পারবে সৌমিক? বাগানটা হলুদে ছেয়ে আছে। টেনিস বল সাইজের গাঁদা দেখলে একেবারে চোখ ধাঁধিয়ে যায়। আর একটাও মরশুমি ফুলের গাছ নেই বাগানে। জবা, গোলাপ দু চারটে আছে বটে, কিন্তু গাদার সাম্রাজ্যে তাদের অস্তিত্ব টের পাওয়াই কঠিন। বৃক্ষময় আশ্রমে প্রতিটি বড় গাছের নিচেই বাঁধানো সিমেন্টের বেদি। সিগারেট শেষ করে একটা ঘোড়া নিম গাছের তলায় বসল প্রবীর। সৌমিককেও বসালো। পিঠে হাত রেখে জিজ্ঞাসা করল, তা ফিউচার নিয়ে কি ভাবছো? হ্যাঁ? সৌমিক হাসল। কি ভাববো, কিছুই না। চাকরি চেঞ্জ করার কোনো প্ল্যান নেই? আপাতত না। ব্যাংকের চাকরি ভালো লাগে তোমার? স্টিরিওটাইপ মনে হয় না? সব চাকরি তো স্টিরিওটাইপ। খাসা বলেছ। হ্যাঁ? এতক্ষণে প্রবীরের স্বর গম গম করে উঠল, যেন মনের মতো কথাটি শুনতে পেয়েছে হবু জামাইয়ের মুখে। মাথা নাড়তে নাড়তে বলল, এখনকার কোম্পানিতে যখন ঢুকলাম প্রথমটা মনে হয়েছিল এদের মার্কেটিং জবটা খুব চ্যালেঞ্জিং হবে, কিন্তু ধুস, কোথায় কি! রুটিন জব, রুটিন টেনশন, রুটিন এক্সাইটমেন্ট, কোনো কিছুতেই আপত্তি করি না, তাই কাজও চাপছে দিনকে দিন। সমু, হাই সমু! সৌমিক প্রবীরের বাক্যালাপে ছেদ পড়ল। দইতার বাবাটাকে বেশ মন্দ লাগছিল না সৌমিকের, কিন্তু কবিতা বসুরায় শান্ত মতো কথা বলতে দিলে তো। আবার হাঁকছে কবিতা। এই সমু, শোন না এদিকে। সৌমিক বেজার মুখে উঠে গেল। কি কি বলছো? গুরুদেবকে প্রণাম করবি চল। আমি? কেন? আশ্চর্য, তার আশীর্বাদ নিবি না? তোমরাই তো নিচ্ছ, আবার আমি কেন? বেটে খাটো ভারী কি কবিতা পলক স্থির চোখে দেখল ছেলেকে। দৃঢ় গলায় বলল, শোনো, সিন ক্রিয়েট করো না, এসো। এই সিন ক্রিয়েট করতে চায় না বলেই তো কবিতা বসুরায়ের এই উৎপীড়ন সহ্য করে সৌমিক। এই সিন ক্রিয়েট করতে চায় না বলেই তো সেই অদৃশ্য বুলডগটার সঙ্গে আজও সৌমিকের পাঞ্জা কষা হল না। একই রবিবার তাই গুরুদেব আছেন আশ্রমে, তাই আজ খুব ভিড়। মন্দিরেও লালজি বাবা বসেন মন্দিরের পিছনটায়। তার দরজায় দর্শনার্থী থই থই। ছোট্ট ঘরখানার মেঝে জুড়ে কার্পেট পাতা, সেখানেও নারী পুরুষ শিশুতে একেবারে ঠাসাঠাসি। লালজি বাবার আসন একটু উঁচুতে, মার্বেল পাথরের মঞ্চে। গেরুয়া বরণ ধুতি পরে আছেন তিনি, খালি গায়ে জড়ানো নকশাদার কাশ্মীরি শাল। চেহারাটি কিন্তু তার ভারী মনোরম। চওড়া কাঁধ, চওড়া কপাল, উন্নত নাক, টকটকে ফর্সা রং, দু গাল দিয়ে ঠিকরোচ্ছে লাল আভা। বয়স 50 থেকে 70-এর মধ্যে যা ইচ্ছে হতে পারে। টানা টানা চোখ দুটিও তার অতি সৌম্য, স্নেহময়। ঘরে ধূপধুনোর পাঠ নেই, তবু এক আশ্চর্য সুরভি তাকে যেন ঘিরে আছে। ছেলের কবজি ধরে সুকৌশলে ভিড় কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে কবিতা। প্রায় টানতে টানতে সৌমিককে লালজি বাবার সামনে দাঁড় করিয়ে দিল। এই আমার ছেলে গুরুদেব। লালজি বাবা নিম্নস্বরে এক বয়স্কা সন্ন্যাসিনীর সঙ্গে কথা বলছিলেন। ঘুরে তাকালেন। ও, তুই তুই সৌমিক?
সৌমিক হাত জোর করে নমস্কার করতে যাচ্ছিল। প্রথম সারিতে উপবিষ্ট ক্ষীণতনু বাসুদেব সঙ্গে সঙ্গে তড়াক করে উঠে দাঁড়ালো। ছেলের কানে ফিসফিস করে বলল, আরে করছিস কি? মাথা নোয়া, প্রণাম কর। লালজি বাবা বুঝি অন্তর্যামীর মতো টের পেলেন কথাগুলো। স্মিত মুখে হাত তুললেন। থাক বাবা থাক, মাথা নোয়ালেই কি আর বেশি সম্মান জানানো হয়? হায় সৌমিক, তুই আমার কাছে আয়, আমার কাছে এসে বস। অনিচ্ছা সত্ত্বেও বসল সৌমিক, একটু জড়সড় হয়ে। ঘর শুদ্ধ লোক হাঁ করে দেখছে, কেমন যেন সঙ্গের মতো লাগছে নিজেকে। লালজি বাবা সৌমিকের মাথায় হাত রাখলেন। তোর মা তোকে নিয়ে মিছিমিছি বড় উতলা হয়। এমন সুন্দর বুদ্ধিমান ছেলে কটা মায়ের কপালে জোটে রে? হ্যাঁ, তা তোরই তো বিয়ে। হ্যাঁ গুরুদেব, ওই যে মনিদির মেয়ের সঙ্গে। আপনিই তো ছবি দেখে জোর মেলালেন। সৌমিকের হাতের চেটোটা টিপছেন লালজি বাবা, দৃষ্টি সৌমিকের কপালে। বললেন, রাজ্যটোক, অনন্ত সুখ, অপার ঐশ্বর্য। মণিদীপাও ধর্মর করে উঠে এসেছে। মাঘের কোন তারিখটা স্থির করব গুরুদেব? 7-এর পরে আর 20-র আগে, মঙ্গল কিংবা শনি কিন্তু নয়। 9 তারিখটা বুধবার আছে গুরুদেব। বেশ, ওই দিনই কর তবে, শুভস্য শীঘ্রম। আবার সৌমিকের হাতের চেটো টিপছেন লালজি বাবা। কিরে, মেয়ে দেখেছিস? কবিতা তাড়াতাড়ি বলে উঠল, আপনি যখন ঠিক করে দিয়েছেন, ও আর কি দেখবে গুরুদেব? তবু আজকালকার ছেলে মেয়ে, ওরা একটু পরস্পরকে দেখে নেবে না? ছবি দেখেছে গুরুদেব, পছন্দও হয়েছে। বেশ বেশ। বুঝলি সৌমিক, মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে সবই হলো তার হাতে। শুধু জন্ম, মৃত্যু, বিয়েই কেন, সব কিছুই। এই যে সূর্য উঠছে, অস্ত যাচ্ছে, চাঁদ উঠছে, তারা ফুটছে, এই তো সবই তার ইচ্ছের নিয়মেই বাঁধা। তিনি চেয়েছেন বলেই তো আমরা আছি। তিনি না চাইলে আমরা কেউই নেই। আর এটা বুঝলেই সংসারে আর সুখের কমতি থাকে না, বুঝলি? গুরুদেবের কথা বলার ভঙ্গিটি ভারী চমৎকার। মহাবিষ্টের মতো মাথা নেড়ে সৌমিক বলল, হ্যাঁ, তোরাও সুখী হবি। যা, বিয়ের পর একবার জোরে এসে দেখা করে যাস কিন্তু বাবা। ছাড়া পেয়ে যেন বাঁচল সৌমিক। তীর বেগে বেরিয়ে এলো ঘর থেকে। বুকের ভিতরে আন্দোলিত হচ্ছে লালজি বাবার কথাগুলো। তোরা সুখী হবি, তোরা সুখী হবি। দইটাই তার সুখের জন্য নির্দিষ্ট হয়ে রয়েছে এই ধরনীতে, অথবা দইটার জন্য সে? ভাবনাটায় কি অদ্ভুত এক তৃপ্তি আছে, প্রশান্তি আছে। দইতার কোন গুণ দেখে সেদিন বিমোহিত হয়েছিল সে? কথা বলার স্বচ্ছ অনাড়ষ্ট ভঙ্গি, নাকি আপরাইটনেস, নাকি খ্যাপামো, নাকি অন্য কিছু যা ব্যাখ্যার অতীত? পায়ে পায়ে সৌমিক আশ্রমের গেটে এলো। অনাগত ভবিষ্যতের ছবি ভেসে উঠছে মানুষ চোখে। বিশাল উঁচু স্কাইস্ক্র্যাপারের একদম ওপর তলার ফ্ল্যাট। প্রশস্ত ব্যালকনিতে পাশাপাশি দুটো বেতের আরাম কেদারা। মুখোমুখি বসে আছে এক পৌঢ় দম্পতি। কারা ওরা? সৌমিক আর দইতা না? কপালে অনেক ভাঁজ পড়ে গেছে সৌমিকের। দইতারও চুলে বয়সের রং। কি যেন কথা বলছে দুজনে। কি কথা? আকাশে কান পাতল সৌমিক। সেই কবে মেলার মাঠে ভেবা গঙ্গারাম হয়ে দাঁড়িয়েছিল সৌমিক
তারই গল্প বলতে বলতে হেসে খুন হচ্ছে দইতা। কি চোখ, ওই বয়সেও যেন বিজলি হানছে চোখে। কেঁপে কেঁপে উঠছে পৌঢ় শরীর। আচ্ছা, এই কি অনন্ত সুখ! ছবিটা ছিঁড়ে গেল সহসা। কোথা থেকে যেন কান্নার রোল ভেসে আসছে। সৌমিক ইতে উতি তাকালো। আশ্রমের পাঁচিল ঘাসা একটা বড়সড় বাড়ি। দেখে মনে হয় বেশ ধনী গৃহ। আওয়াজটা আসছে ওখান থেকেই। বাড়ির সামনেও ছোটখাটো একটা জটলা। ঈষৎ কৌতূহল জাগলো সৌমিকের। এগোলো বাড়িটার দিকে। ভিড় থেকে বেরিয়ে আসছে একটা মোটাসোটা লোক, হাতে বাজারের থলি। সৌমিক তাকেই শুধলো, কি হয়েছে দাদা? মারা গেছে। লোকটার উদাসীন উত্তর। কি মারা গেছে? ওই উকিল বাবু, বুড়ো খুব লড়ছিল কদিন, তা এসে গেল। কি হয়েছিল? বেশি পয়সা থাকলে যা হয়, সেরিব্রাল। মৃত মানুষের সম্পর্কে এমন চ্যাটাং চ্যাটাং মন্তব্য শুনতে ভালো লাগছিল না সৌমিকের। চুপচাপ ফিরে এলো আশ্রমে। দূর থেকে দেখতে পেল একটা বেদিতে রুমাল জোর খেলার ভঙ্গিতে বসে আছে দুজোড়া স্বামী স্ত্রী, কবিতা বাসুদেব আর প্রবীর মণিদীপা। তাকে দেখতে পেয়েই হাতের ইশারায় কাছে ডাকলো মণিদীপা। সৌমিক কাছে যেতেই বলল, কি গো, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ? এসো, একটু কথা বলি। সৌমিক সপ্রতিভ হওয়ার চেষ্টায় বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। তোমাকে কিন্তু বাবা সামনের সপ্তাহে একদিন আসতে হবে। কেন বলুন তো? তোমাকে একটু মুনিয়ার বাবার সঙ্গে বেরোতে হবে যে। স্যুটের মাপ দিতে হবে, পাঞ্জাবির মাপ দিতে হবে। আমিও অবশ্য থাকবো। ও, তাছাড়া বুম্বার সঙ্গেও একদিন আলাপ করে যেও, কেমন? সে তো অলরেডি তোমার ফ্যান বনে গেছে। কেন? সৌমিক ভ্রু তুলল। আমার মধ্যে কি আছে? আরে ওই যে তুমি বলেছ যে মুনিয়াকে এমনি দেখবে না, একেবারে ছাদনা তলায় দেখবে। ওইটাই বুম্বাকে একেবারে দারুণ ইমপ্রেস করেছে। সবাইকে বলছে যে দিদির জন্য এরকমই একটা স্মার্ট ডেয়ার ডেভিল ছেলের দরকার ছিল। সৌমিক হেসে ফেলল। সঙ্গে সঙ্গে এও টের পেল দইতা মুনিয়া সেদিন তার সঙ্গে সাক্ষাৎকারের কথাটা এখনো বাড়িতে অপ্রকাশ্য রেখেছে। মণিদীপাও মিটিমিটি হাসছে। শাশুড়ি নয়, শ্যালিকার স্বরে রঙ্গ করল। তা তোমরা হানিমুনে কোথায় যাচ্ছ? না মানে, এখনো ঠিক করনি, তাই তো? এরপর কিন্তু আর টিকিট পাবে না। কোথায় যাবে ভাবছ? পাহাড়ে? সৌমিক মনে মনে বলল, আমি ঠিক করবার কি, দইটা যেখানে চাইবে সেখানেই যাব। কবিতা ঝপাং করে বলল, না না, এই শীতকালে পাহাড়ে আবার যাবে কি? হ্যাঁ, সমুদ্র ঠান্ডা লেগে যাবে। আমার মনে হয় ওদের গোয়া টোয়ার দিকে যাওয়াই ভালো, কিংবা ওয়ার্ল্ড এয়ার। বাসুদেব সমর্থনের আশায় স্ত্রীর মুখের দিকে তাকালো। ভয়ে ভয়ে বলল, কিংবা পুরী বা গোপালপুর। বিষম ক্রোধে সৌমিকের ব্রহ্ম তালু চলে গেল। ভেবেছে কি কবিতা বসুরায় অ্যান্ড কোম্পানি বিয়েতে রাজি হয়েছে বলে কি ধরে নিয়েছে যে আবার তাদের খাঁচায় ফিরে এসেছে সৌমিক, এবং তাদের মধুচন্দ্রিমাও নিয়ন্ত্রিত হবে এদেরই অঙ্গুলি হেলনে? বিয়েটা হয়ে গেলেই শোধ নেবে সৌমিক। প্রথম সুযোগেই দইতাকে নিয়ে আলাদা হয়ে যাবে। তার বউয়ের উপর ছড়ি ঘোরানোর কোনো সুযোগই দেবে না সে কবিতাকে। নিজের স্বামীকে বগলে চেপে স্যান্ডউইচ করে রেখে দিয়েছে, গলা টিপে ধরে রেখেছে লোকটার ব্যক্তিত্বে। তাকে নিয়ে থাকুক বাকি জীবন। মণিদীপা বেশ বুদ্ধিমতী মহিলা। সৌমিকের অসন্তোষ আঁচ করে ফেলেছে। কথা ঘুরিয়ে বলল, কবিতাদি, আমরা কিন্তু ওদের জন্য ইংলিশ খাটের অর্ডার দিচ্ছি। বক্স খাট দিলে কি ভালো হতো? সে তুমি তোমার মেয়ে জামাইকে যা দেবে। আমি তো আগেই বলেছি আমাদের কিচ্ছু চাওয়ার নেই। মুনিয়ার বাবা বলছিল মেয়েকে আলাদা করে ড্রেসিং টেবিল দেওয়ার দরকার নেই। আজকাল তো সবাই দেওয়ালেই আয়না লাগিয়ে র্যাক ফ্যাক সব ফিটিং করে নেয়।
সেটাই বেশি মডার্নও হয়। কি বলো তুমি? সে তোমরা যা ভালো বোঝো। আর তোমরা কি ফ্রিজ দিচ্ছ? দিলে কিন্তু ভাই বড়টাই দিও, কেমন? ওই ফ্রস্ট ফ্রি। হ্যাঁ হ্যাঁ, কোন কোম্পানির দেব গো? সবই তো এক, ওই 19 আর 20। তবে ভাই ওয়াশিং মেশিন দিলে কিন্তু ওইটা দিও, ওই যে কি একটা নতুন বেরিয়েছে না। এটাই কি তবে দেনা পাওনার মডার্ন ফর্ম? অসহ্য অসহ্য। অথচ কোনো সিন ক্রিয়েট করতে পারবে না সৌমিক। এবং আশ্চর্য, মণিদীপাও কি অবলীলায় মেনে নিচ্ছে কবিতার বায়নাক্কা। দুই গুরুবনের বকধার্মিক আলাপচারিতার মাঝে কখন যেন উঠে গিয়েছিল প্রবীর, বোধহয় ধূমপান সারতে। ফিরে এসেই তাড়া লাগাচ্ছে, কি গো, একটা তো প্রায় বাজে, বলি পেট পুজোর কি হবে? মণিদীপা কলকল করে উঠল, কেন, আসার পথে তো কত কি খেলে, কচুরি, সিঙ্গারা, জিলিপি, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল। আমার তো বাবা পেট এখনো একেবারে গজগজ করছে। প্রবীর কাঁচুমাচু মুখে বলল, কি আর করি বলো, এ তোমাদের এই আশ্রমে জল হাওয়ার গুণ। বাসুদেব বলল, প্রসাদ তো রেডি হয়ে গেছে, তা গেলেই তো হয়। আচ্ছা বেশ, চলুন তবে। খাওয়ার ঘরে পংক্তি ভোজনের সুচারু বন্দোবস্ত। অন্তত 100 লোকের পাত পড়েছে একসঙ্গে। নিরামিষ হলেও মেনু বেশ মন্দ নয়। পোলাও, ডাল, সবজি, চাটনি, মিষ্টি, যে যত পারো খাও। মাসিক 101 টাকা করে আশ্রমে চাঁদা পাঠায় অন্তত 1000 খানিক ভক্ত। ভগবান এখানে একটু তো ভালো মন্দ খাবেনি। সৌমিকের আহার বেশ গুরু হয়ে গেল। আঁচাতে না আঁচাতেই ভারী হয়ে এলো চোখের পাতা। বাসুদেব, প্রবীর আর মণিদীপা কবিতায় জোর মেশামেশি চলছে এখন। সন্ধ্যের আরতি না দেখে কেউ এখান থেকে নড়বে না। সৌমিক হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এলো। শিরিষতলার বেদিতে গড়াচ্ছে। অলস মেদুর মধ্যাহ্ন এখন দইতায় মাখামাখি। দইতায় নয়, মুনিয়ায়। মুনিয়া মুনিয়া মুনিয়া। কোথায় যেন একটা পাখি ডেকে উঠল, অচিন পাখি। পাখিটার ডাক বুকে নিয়ে ঘুমে তলিয়ে গেল সৌমিক। ঘুম ভাঙল এক আশ্চর্য অপরাহ্নে। চোখের সামনে এক কোমল গোলাপি আকাশ, পাশেই এক শীতল পুষ্করিণী। স্বচ্ছ জলের মাথায় শীতের সরমাখা পাতলা পাতলা কুয়াশা, বাতাসে হিমরেণু। এক লয়ে ঘণ্টাধ্বনি হচ্ছে কোথাও। কোথায় হচ্ছে? এই পৃথিবীতেই কি? অদ্ভুত এক মন কেমন করা অনুভূতি নিয়ে একটুক্ষণ আচ্ছন্নের মতো শুয়ে রইল সৌমিক। শীত করছে বেশ, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। হঠাৎ চোখে পড়ল একটা ছেলে পুকুরের বাঁধানো শানে বসে একটার পর একটা ঢিল ছুটছে জলে। কেমন যেন গভীর আত্মমগ্ন ভাব ছেলেটার, ডুবে আছে এক উদাসীন খেলায়। যেন গাছ, পুকুর, আকাশের মতো সেও এক নীরব অস্তিত্ব মাত্র। ছেলেটি পোশাকে আশাকে বেশ আধুনিক। বয়স কোনোভাবেই 20-22-এর বেশি হবে না। এরকম ছেলেরা সচরাচর এমনভাবে চুপ মেরে বসে থাকে না। ছেলেটার মুখমণ্ডলে ভগবত প্রেমে আপ্লুত ভাবও নেই। তবে কি প্রকৃতি প্রেমিক? সৌমিক তেমন আলাপি নয়, তবু কথা বলতে ইচ্ছা করল ছেলেটার সঙ্গে। মৃদু স্বরে, প্রায় স্বগতোক্তির মতো করে সে বলল, হ্যালো। ছেলেটা চমকে ফিরল, প্রত্যুত্তর করল না কোনো। পাশে এসে বসল সৌমিক। দিনটা আজ খুব সুন্দর, তাই না? ছেলেটা অস্ফুটে বলল, তা বাড়ির সবাই কোথায়? মন্দিরে? আমি একা। একা শব্দটার মধ্যে এক গাঢ় নির্জনতার আভাস পেল সৌমিক। যেন এই মুহূর্তে তার একা থাকাটাও প্রতিফলিত হচ্ছে ওই শব্দে। একটু বুঝি কৌতূহল জাগল। সৌমিক আলগা স্বরে বলল, একা কেন? এমনি। ও, তা এখানেই থাকা হয়? না, কলকাতায়। আমার এখানে মামার বাড়ি, এই পাশেই।
ও, তা মামার বাড়ি ছেড়ে আশ্রমে যে? সৌমিকের ঠোঁটে দাদা সুলভ হাসি। কোনো সমবয়সী সঙ্গী সাথী নেই বুঝি? ছেলেটা দুঃখী চোখে তাকালো। আমার দাদু মারা গেছেন আজ, সবাই এখন শ্মশানে। ও আচ্ছা, সরি, এই সকালেই যিনি মারা গেলেন পাশের বাড়িতে? ও, তা সকলের সঙ্গে শ্মশানে যাওয়া হয়নি কেন? আমার শ্মশান ভালো লাগে না। আই হেট ডেথ। বাট ডেথ ইজ ডেস্টিনি। সৌমিক একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। আই হেট ডেস্টিনি টু। বেশ তেজি আছে তো ছেলেটা। সৌমিক বলল, নামটা জানতে পারি? সৌমিক জিজ্ঞাসা না করে পারল না। ছেলেটা বলল, কার? আমার? ইয়েস। আমার নাম শুদ্ধসত্য মজুমদার। আপনি? আমি সৌমিক বসুরায়। আলাপটা হয়েই গেল। সৌমিক জানতেও পারল না নিয়তিকে ঘৃণা করা এই ছেলেটির সঙ্গে আলাপ হওয়াই আজ তার নিয়তি ছিল। ঠিক নিয়তি কি, নাকি নিয়তির পরিহাস? শেষ হল নীল ঘূর্ণি তৃতীয় পর্ব। লিখেছেন শ্রদ্ধেয়া সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।